লেটস এভাবে কেন থাকবে? ওকে, তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে পিএসপি বেসিক। প্রথম আমাদের জানার দরকার হচ্ছে যে পিএসপিতে কতভাবে আমরা স্টার্ট করতে পারি, পিএসপিটাকে আমরা কতভাবে স্টার্ট করতে পারি। আমরা যেটা এডিটর খুলি, সাবলাইম টেক্সট, নিউ ফাইল। আমরা পিএসপি কীভাবে শুরু করতে পারি? লেস দ্যান কোয়েশ্চেন মার্ক পিএসপি, এটা একটা ওয়ে। আর ক্লোজ করার ওয়েটা হচ্ছে এভাবে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আরেকটা কি ওয়ে থাকতে পারে যেটা পিএসপি 7 থেকে রিমুভ হয়ে গেছে, তারপর আমি আপনাদেরকে বলে রাখি, এটা চেইন কোয়েশ্চেন করতে পারে যে পিএসপি 7 থেকে কোন সিনট্যাক্সটা রিমুভ করা হয়েছে। দুইটা সিনট্যাক্সকে স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ রিমুভ করা হয়েছে, সেটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা পিএসপি 7 আগ পর্যন্ত এটা কাজ করতে হবে। রিমুভ ফ্রম পিএসপি 7। হ্যাঁ, এরপরে হচ্ছে আরেকটা আছে লেস দ্যান পার্সেন্টেজ, এটাকে বলা হয় এএসপি ট্যাগ। যারা এএসপি ডেভেলপার তাদের জন্য এটা, মানে তারা সবসময় ভুলে এটাই দিয়ে দেয়, তো ওদেরকে বলা হচ্ছে যে তাহলে তুমি পিএসপি আইএনএ থেকে এএসপি ট্যাগটাকে ওপেন করে দাও। সেটা কোথায়? পিএসপি আইএনএ কনফিগ পিএসপি আইএনএ কন্ট্রোল এফ এএসপি ট্যাগস। যেমন হয় আইএনএ থেকে বলা যাচ্ছে নাকি শর্ট ওপেন ট্যাগ, শর্ট ওপেন ট্যাগ, ঠিক আছে। এসপিটা মনে হয় ওটা পিএসপি আইএনএ থেকে আউট করে আসে। এসপি ট্যাগটা বাই ডিফল্ট এখন অফ থাকে এবং পিএসপি 7 ভার্সনে এটা রিমুভ। কিন্তু আপনি যদি পিএসপি 7 ভার্সনগুলোর আগে কাজ করতে চান তাহলে এটাকে অন করে দেবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট পিএসপি ট্যাগের যে কাজ এসপি ট্যাগেরও সেম কাজ, এটার জন্য যে কাজ এখানেও সেম কাজ। এখানে জাস্ট ক্লোজ করবেন হচ্ছে পার্সেন্টেজ, ব্রাউজার সাপোর্ট করবে, পিএসপি সাপোর্ট করবে না, পিএসপি কোডগুলো কাজ করবে না, পিএসপি 7 থেকে কাজ করবে না। হ্যাঁ, এটাও রিমুভ ফ্রম পিএসপি 7। হ্যাঁ, পিএসপি আইএনএতে ইনেবল করে দিতে হবে। পিএসপি 7 বাই ডিফল্ট এটা ওপেন হবে না, কাজই করবে না। তার আগের ভার্সনগুলোতে এটা ফিচারটা ছিল, তবে পিএসপি আইএনএতে আপনি এটাকে অন করে দিতে হয়, ঠিক আছে। আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে শর্ট ট্যাগ, শর্ট ওপেন ট্যাগ, লেস দ্যান কোয়েশ্চেন মার্ক। এটা আমাদের অভ্যাস যে আমরা বেশি লিখতে চাই না, এটা এখনও আছে, তবে এটাকে ইনেবল করে নিতে হবে পিএসপি ডট আইএনএতে গিয়ে। কোথায় ব্যাক পিএসপি? লেস দ্যান কোশ্চেন পিএসপি, এটা হচ্ছে রাইট প্রপার ওয়ে। এটাও রিমুভ, এটাও রিমুভ, আর এটা হচ্ছে আছে কিন্তু পিএসপি আইএনএ থেকে 7ও এটা সাপোর্ট করবে। পিএসপি আইএনএতে শর্ট ওপেন ট্যাগটাকে অন করে দেবে, শর্ট ওপেন ট্যাগ। আচ্ছা, উপরে আছে এটা, সরি। শর্ট ওপেন ট্যাগ, শর্ট ওপেন ট্যাগ আরও আছে, এটা না, শর্ট ওপেন ট্যাগ, শর্ট ওপেন ট্যাগ, ইয়েস অফ আছে, এটা অন করে দেবে। বুঝতে পারলাম, তাহলে ওই ট্যাগটা কাজ করবে। আরেকটা আছে যেটা ইকোর বেলা শুধু প্রিন্ট করার জন্য, যেটা ধরুন আপনার অনেকগুলো HTML কোড আছে,
যেখানে ছোট্ট একটা পিএসপি লেখা দরকার, সেখানে পিএসপি শর্ট ইকো ট্যাগ একটা আছে। সেটা কীভাবে? লেস দ্যান কোশ্চেন মার্ক ইকুয়াল সাইন, আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি আমি লিখতাম ইকো হ্যালো, এটা আর এটা সেম কাজ, এটা শর্ট, ইকুয়াল সাইনটা ইকুয়াল কাজ করতেছে। পিএইচপি কথাটা লিখতে হবে, এটার জন্য কোনো পিএইচপি আইএনএ সেট আপ আপনার লাগবে, ডিরেক্টলি কাজ করবে। এবং অনেক ফ্রেমওয়ার্কগুলো, ইভেন সিএমএসগুলো এটা বেশ ভালো ভালো প্রোগ্রামাররা এটা ইউজ করতে মজা পায়, তাই ইউজ করে, বেশি ইউজ করে। ঠিক আছে, তাহলে আমরা যখন সেভ দিই, হ্যাঁ, তো আমরা যদি আপনার জন্য একটা ফোল্ডার করি, হ্যাঁ আচ্ছা, এটা আছে এবং এটার জন্য কোনো কনফিগারেশন লাগবে না। হ্যাঁ যাচ্ছে। তো পিএসপি ওপেন ট্যাগ, তাহলে আমরা জানলাম যে লেস দ্যান কোশ্চেন মার্ক পিএসপি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পিএসপি স্টার্টিং ট্যাগ। আর স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ পিএসপি এটা পিএসপি আয়নাতে ইনাবল করে দিলে কাজ করবে, তবে 7-এ কাজ করবে না, 7-এর আগের ভার্সন করবে। লেস দেন পার্সেন্টেজ এটাও পিএসপি আয়নাতে যদি অন করে দেন তাহলে কাজ করবে, এটাকে বলা হয় এএসপি ট্যাগ, তবে 7-এর নয়, 7-এর আগের ভার্সনগুলোতে। আর লেস দেন কোয়েশ্চেন মার্ক শর্ট ট্যাগ এটা পিএসপি 7-এও আছে, তবে এটাকে পিএসপি আয়নাতে আপনাকে ইনাবল করে দিতে হবে। আর শর্টকাট ইকো, হ্যাঁ, লেস দেন কোয়েশ্চেন মার্ক ইকুয়াল সাইন এটা এখনও পিএসপি 7-এ আছে। হ্যাঁ, না কোনো কনফিগারেশন দরকার না। তাহলে পিএসপি কতভাবে শুরু করতে পারি? ইয়েস, এটার সংক্ষিপ্ত না না, ওটার ভিতরে লিখলে তো পিএসপির ভিতরে পিএসপি হয়ে গেল, তাহলে কাজ করবে না। এটা ধরুন আপনার হচ্ছে একটা HTML অনেক কিছু আছে, তাই না? এর ভিতরে আপনার একটা কোনো পিএসপি ভ্যালু বা ভেরিয়েবল প্রিন্ট করা দরকার, $x ইকুয়াল, হ্যাঁ, $x। হ্যাঁ, HTML এর ভিতরে পিএসপিকে এমবেড করার জন্য এটা আমরা বেশি বেশি ইউজ করি। না না, ওপেন ট্যাগ এটাকে এনাবল করার দরকার নাই, এটা ইকোকে রিপ্রেজেন্ট করে, ইকো লিখতে হবে না, প্রিন্ট লিখতে হবে। ক্লিয়ার? তাহলে কতভাবে আমরা পিএসপি স্টার্ট করতে পারি সেটা জানলাম। ওকে, চলেন আমরা নামাজটা পড়ে আসি। স্ক্রিন কাজটা কই? এখানে না, পথ এটা না, মিনিমাম না না, এগুলো কোনো ইস্যু নেই, আনলিমিটেড। ও পিএসপি ফিডর, ওদের কিছু লিমিটেশন আছে, ওরা সিকিউরিটির জন্য অনেক কিছু অফ করে থাকে। তো এবার আসেন স্কেপিং ফ্রম HTML। আপনি যদি HTML এর ভিতরে লিখতে চান তাহলে পিএসপি এটা তো অ্যালাউ করে যে পিএসপি যে কোনো জায়গায় শুরু করতে পারেন, আবার শুরু করলে শেষ করে দিতে পারবেন আপনি। আর একটা ইস্যু ছিল অ্যাডভান্স স্কেপিং। আপনি যদি ইফ ইলস কন্ডিশন লিখতে চান HTML এর ভিতরে, সেক্ষেত্রে আপনি কার্লি ব্র্যাকেট সাধারণত আমরা এভাবে লিখি। ধরুন আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এখানে আমি আবার কি করলাম, পিএইচপি শুরু করলাম। কেন ব্যাক পিএইচপি? এটা স্ট্যান্ডার্ড পিএইচপি, স্ট্যান্ডার্ডটা। ব্যাকটা কোনটা আবার? এটাই তো লেস দেন কোয়েশ্চেন মার্ক দেন পিএইচপি, অন্য কোনো ওয়ে নেই। ঠিক আছে, তা আমরা যেটা বলতেছিলাম স্কেপিং, ইফ ইজ যদি ভিতরে যদি আমাদের HTML লিখতে হয়,
যেখানে আমরা তখন দুইটা ওয়ে করতে পারি। এক হচ্ছে ইকো দিয়ে HTML লেখা, ইকো, ধরুন আমি এরকম পি বা H2 হ্যালো H2, এটা একটা ভ্যালিড HTML, এরকম হাজার হাজার লাইন লিখতে পারেন। এখন চিন্তা করুন, যখন আপনি একটা ফর্ম করবেন, ফর্মকেও যদি ইকো করতে যান তাহলে ডাবল কোটেশনের ভিতরে অনেকগুলো ডাবল কোটেশন থাকে। আবার ফর্মের প্রত্যেকটা ইনপুটের অ্যাট্রিবিউট অনেক রকমের আছে। একটা টেবিল যখন করতে যান তখন অনেক CSS ক্লাস অ্যাড করতে হয়, অনেক অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। ওই ঝামেলাটাকে আমরা বাঁচার জন্য, ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা কী করি, HTML-টাকে PHP থেকে আলাদা হয়ে রাখি। তখন আমরা কী করি আসলে, আমরা যখন এরকম কোনো ইস্যু আছে তখন আমরা এখানে আসলে PHP-তে দিই না, আমরা ঠিক এভাবে দিই না। H2, ধরুন এটা ওয়ার্ডটা অনেক বড়, বাট এখানে কোনো একটা কিছু আমাকে PHP লিখতে হবে, পুরোটা HTML-এ রেখে দিলাম আমি এখানে। এভাবে আমরা HTML-এর ভিতরে ভিতরে PHP লিখতে পারি। এটা আমাদের জন্য সমস্যা না, এটা আমরা যেভাবে সেভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি ইকো অথবা কোনো ইকো এগুলো লিখতে। কিন্তু যখন কন্ডিশনাল স্টেটমেন্ট হয়, যে বিশাল একটা HTML, 100 লাইনের একটা HTML-এর ভিতরে 8-10 লাইনের জন্য আবার কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সেটা সলিউশন হচ্ছে ঠিক এইরকম, যে ধরুন আমার বললাম $, নাম হচ্ছে 5, ইফ নাম যদি হয় 5, তাহলে ভ্যালু ইফ স্টার্ট, ঠিক আছে। দেন হচ্ছে আবার আপনি PHP-টা ক্লোজ করে দিয়ে আপনার 8-10 লাইন যত লাইন ইচ্ছে HTML লেখেন, মানে এই HTML-টা হচ্ছে এই ইফের আন্ডারে, যতক্ষণ না আমি আরেকটা এলস শুরু করতেছি ততক্ষণ পর্যন্ত এই ইফের আন্ডারে। তা আমি আরেকটা এলস শুরু করলাম, আবার ক্লোন, ইফেরও কাজ শেষ, এলসেরও কাজ শেষ, লাস্ট ফাইনালি আপনি এসে ইন ইফ দিতে হবে। হ্যাঁ, নেস্টেড ইফ কিন্তু ফাইনালি এসে ইন্ড ইফটা দিতে হবে। তাহলে স্যার ইফের ভিতরে একটাই, আমরা তো জেনারেলি দেখা যাচ্ছে দুইটা সেকেন্ড ব্রেকেট দিই, কার্লি ব্রেকেট। তাই এইখানেও কি আসলে দুইবার ইন্ড ইফ? আপনি এখানে এটা তো এভাবেও দিতে পারেন, কার্লি ব্রেকেট দিতে পারতেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে এভাবে দেন, এটা কাজ করবে। একই জিনিস, কিন্তু কার্লি ব্রেকেট হলো কি আপনাকে সচেতন থাকতে হয় যে আসলে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, এটার জন্য এই যন্ত্রণাটা নাই। লাস্ট ফাইনালি এসে আপনি বলে দিন ইন ইফ, ফার্স্ট ইফের পরে এলস যতক্ষণ শুরু না হচ্ছে ওই ইফটাই কাজ করবে, সবগুলো লাইন ইফের আন্ডার থাকবে। তারপরে এলস শুরু করলাম, সব কিছু এলসের আন্ডার থাকবে। ফাইনালি এই যে কন্ডিশনটা পুরো, এটাকে কোথায় গিয়ে শেষ করবে, ইন ইফ দিয়ে। এরকম লুপের বেলা ইন হোয়াইল লুপের বেলা, ফরের জন্য ইন ফর, ঠিক আছে। স্যার মানে আমি যেটা প্রশ্ন করছিলাম যে আপনি যদি এখানে নেস্টেড ব্যবহার করেন তাহলে এন্ড ইফ কয়বার লিখতে হবে, একবার লিখলেই লাস্ট ফাইনালি হচ্ছে এন্ড ইফ, ঠিক আছে। তো এটা গেল একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে আমরা ইস্যু ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ, আমরা এইভাবে তো করলাম, আবার এভাবেও করতে পারি, দেখলাম আমরা এভাবেও করতে পারি। আবার শর্ট ওপেন ট্যাগ বলা হয়েছে যদি না বল থাকে, এটা হচ্ছে 7 থেকে রিমুভ করা হয়েছে, এটাও 7 থেকে রিমুভ করা, যেটা আমি অলরেডি বললাম আর এই ছিল এটা। এরপর হচ্ছে ইনস্ট্রাকশন সেপারেশন।
পিএইচপিতে আমরা প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতেই হবে, এটা হচ্ছে মাস্ট। আপনি যদি স্টেটমেন্ট দেন এরকম, let's say আমি লিখলাম ইকো এটা দিতে হবে। কেন? যদি আরেকটা লাইন পিএইচপি কোড আপনি লিখতে চান, ধরছেন এখানে আমরা এই হচ্ছে 5, তখনই এই লাইনে আপনাকে মাস্ট সেমিকোলন দিতে হবে। স্টেটমেন্টটাকে ক্লোজ করা মানে নতুন স্টেটমেন্ট শুরু করার সুযোগ দেওয়া। বিলাল বোঝা যাচ্ছে? কথা বলতে হবে, কোয়েশ্চেন করতে হবে বেশি বেশি, শর্ত হচ্ছে এটা। বোঝার জন্য লজ্জা পেলে হবে না, সাই ফিল করবেন তো দরা খাবে, কোনো সাই ফিল করে দেবেন না। কেন আপনি চুপ করে আছেন? এটা আমার প্রথম কথা, আপনি সুযোগ দিব, অসুবিধা নেই। না না না, এইটা কোনো কথা না, এটাই আপনি ভিডিও দেখতেছেন, এটাই আপনার অ্যাসেট। আবারও সেম জিনিস বলে যাবেন, তখন আপনার কোয়েশ্চেনটা রিপিট হচ্ছে, আপনি বুঝবেন। তো এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকটি স্টেটমেন্ট, ইকো স্টেটমেন্ট, ভেরিয়েবল স্টেটমেন্ট, যত স্টেটমেন্ট আছে সবগুলো শেষে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তবে পিএইচপি বাই ডিফল্ট একটা সেমিকোলন দিয়ে দেয়, কোথায়? লাস্ট স্টেটমেন্ট, যার জন্যে আপনি সেখানে না দিলেও চলবে। যদি আপনি এখানে আরেকটা ইকো লেখেন, ইকো হ্যালো বাংলাদেশ, হয়তোবা এখানে আপনি স্টেটমেন্ট না দিলে আপনাকে এরর দিবে না। এখানে কোনো কোশ্চেন না, কারণ লাস্ট স্টেটমেন্টে পিএইচপি নিজেই সেমিকোলনটা দিয়ে দেয়। স্টেটমেন্টকে ক্লোজ করা, ক্লোজ করলাম, ক্লোজ করলাম, আরেকটাকে পারমিশন দেওয়া, আরেকটা স্টেটমেন্ট লেখার সুযোগ দেওয়া। এখন এখানে তো হচ্ছে ক্লোজ হয়েই গেছে আমার জন্য, পিএইচপি ধরে দিয়েছে তোমার জন্য এখানে শেষ সেমিকোলন। যদি এখানে কিছু লিখতে যাই তখনই বলবো যে হবে না, তখনই এররটা হবে। ঠিক আছে, দরকার নাই, দিলাম না, এভাবেই থাকবে, কোনো সমস্যা। এটাই ফার্স্ট। আমি এটা শেষ করলাম, পিএইচপি শেষ, এসটিএমএল এর মধ্যে যখন আরেকটা আবার নতুন করে পিএইচপি ওপেন করলাম, এখানে এন্ড করলাম না, নতুন করে পিএইচপি ওপেন করলে সেই ক্ষেত্রে কি এখানে ধরুন আপনি কি এন্ড করেন নাই? না, এটা এন্ড করছি। ওকে, এন্ড করলাম, আবার নতুন করে কোনো সমস্যা নেই, দেওয়া লাগবে না। একই পিএইচপির মধ্যে একাধিক লাইন যখন দিবেন, উপরের সব লাইনে দিতে হবে। এবং পিএইচপি বলে যদি লাস্ট লাইনে আপনি সেমিকোলন না দেন, এটা আপনার পারফরমেন্সের জন্য ভালো। হ্যাঁ, কেন? ইনক্লুড এবং রিকোয়ার ফাংশনগুলো কী করে কিছু হেডার পাঠায়, বা হেডার বিল্ট ইন ফাংশনটা কিছু হেডার পাঠায়। তো যদি লাস্টেরটাতে আমরা সেমিকোলন দিয়ে দিই, সে কী করে এইচটিএমএল হেডার পাঠাতে গিয়ে সমস্যা করে, তখন অলরেডি একটা হেডার সেন্ড, এই ধরনের একটা প্রবলেম হয়। ওই প্রবলেমটা বাফার ওভারফ্লোইংয়ের যে সমস্যাটা, এটা অনেকগুলো কারণে হতে পারে। তার মধ্যে হচ্ছে একটা কারণ হচ্ছে আপনার সেশন ইউজ করতে গেলে, সেশনটা যদি এইচটিএমএলের ভিতরে ইউজ করেন, তখন আগে এইচটিএমএলের হেডারগুলো চলে যায়, তখন আপনাকে বলে যে হেডার অলরেডি সেন্ড। তো এখানে বলা হচ্ছে যদি আপনি লাস্ট লাইনে না দেন, তাহলে বরঞ্চ ইনক্লুড এবং রিকোয়ার ফাংশনগুলোর জন্য বরং ভালো। আরও একটা জিনিস ভালো, লাস্ট লাইনে যদি আপনি কোয়েশ্চেন মার্ক এবং গ্রেটার দেনটা না দেন, তাহলেও পারফরমেন্সের জন্য ভালো, কারণ এরপরে তো কোনো কোডই নেই। এইটা যদি না দেন, তখন মাস্ট লাস্ট লাইনে একটা সেমিকোলন দিতে হবে।
স্যার আরেকটা এইটার আগে এটার পরে আমি ইনক্লুড করে নতুন একটা ফাইল নিলাম, মানে নতুন ফাইল ইনক্লুড করলাম, সেখানে যদি ইয়েটাকে এটার উপরে তুলে নিলাম, সেখানে এন্ডিং করে দিই। হ্যাঁ, ওইটা সমস্যা নেই, ওটা সমস্যা হয়। সব বেস্ট হচ্ছে যদি পিএসপি ট্যাগ কখন শেষ করবে না, যদি মনে করেন আর স্টিম কোড আর আসবে না, তখন আর পিএসপি কোডটা শেষ না করাই ভালো। আর এটা কখন না দেওয়া ভালো, যখন মনে করছে যে পিএসপি এখানে শেষ, ঠিক আছে? হ্যাঁ, লাইন শেষ। সো বাই ডিফল্ট তো সেই দিয়ে দিচ্ছে, আপনাকে অতিরিক্ত আবার দেওয়া দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে ভালো। শুরু করেন, সমস্যা নেই, ওটা তো নতুন করে শুরু হয়েছে। হ্যাঁ, নতুন করে শুরু করেন, সেটা সমস্যা না, এটার জন্য ওটা কোনো ইস্যু না, ওটা আলাদা, এটা আলাদা। স্যার আরেকটা প্রশ্ন, যেটা মানে একই পেজে মানে আমরা যখন স্যার ফর্ম ডিজাইন করি বা বিভিন্ন টেবিল নিয়ে কাজ করি, মানে ভালো কি স্যার একটাতে পিএইচপি ফাইল পিএইচপি কাজগুলো থাকবে আর একটা এইচটিএমএল এর কাজগুলো থাকবে? আচ্ছা, এটা হচ্ছে এখনকার, আপনি তো অ্যাডভান্স পিএইচপি শিখতেছেন, আসলে শুধু পিএইচপি দিয়ে প্রজেক্ট এখন আর কেউ করে না, বিলিভ ইট অর নট। এইটার সে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবে আর নাহলে সিএমএস ইউজ করবে। আর ফ্রেমওয়ার্ক এবং সিএমএস এর কোর ফাংশনালিটি বোঝার জন্য আপনি অ্যাডভান্স পিএইচপি জানা থাকবে, কারণ ওই জিনিসগুলো পিএইচপি দিয়ে হয়। আপনার কাছে মার্কেট কী চায়? র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, র্যাড, তারপর হচ্ছে রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশান, রিয়া। এই দুইটা কোনো একটা কম থাকবে আপনার অ্যাপ্লিকেশানে, তাহলে আপনার ভ্যালু কম হবে, ওই প্রজেক্টের ভ্যালু কম হবে। আমাকে একটা গার্মেন্টস কয়দিন আগে বললো আমাদেরকে ডিআরপি বানাই, ওনাদের বাজেট কম, বলে দিচ্ছে আমরা 10 লাখ টাকা হাইস্ট বাজেট, কিন্তু 10 লাখ টাকা আমাদের কাছে অফার আছে, আপনি কত হলে করবেন? বলছে, আমি বলছি 8 লাখ টাকা। বলছে বেশি দিন সময় দিব না, 3 মাস। আমি ওকে করে দিব। তাহলে আমি র পিএসপি দিয়ে যদি করতে যাই 1 বছর লাগবে। আমাকে কোনো না কোনো ফ্রেমওয়ার্ক নেই যেখানে কাজগুলো অলরেডি করা আছে। কী কী কাজ করা আছে? লগ ইন রেজিস্ট্রেশনের জন্য আমার কোনো কাজ করা লাগবে না। রোল বেস সিস্টেম হচ্ছে মেজর একটা ইস্যু, এটা এন্টারপ্রাইজ সলিউশনের জন্য কে কোন রোল, সেটা ফ্রেমওয়ার্কগুলোতে অলরেডি করা থাকে, ঠিক আছে? রিপোর্ট জেনারেশনের জন্য যেসব ধরনের টুলস দরকার, ফ্রেমওয়ার্কগুলো সব অলরেডি করা থাকে। আমি শুধু ওনার জন্য কিন্তু ফর্ম বানাই দিব আর ইন্টিগ্রেশনগুলো করে দেবো, প্রজেক্ট হয়ে যাবে। স্যার ওইখানে ইউজারের রোল বেস পারমিশন, ওনার তো রিকোয়ারমেন্ট চেঞ্জও থাকতে পারে, সেইটা এমনভাবেই ডিজাইন করা যেটা আপনি র কোড দিয়ে করতে গেলে হয়তো 6 মাস লাগতো, সেটা এখন হয়তো 7 দিন লাগবে। কাস্টমাইজেশন অপশন রাখতেই হবে যেন ইউজার নিজের মতো। এই জন্য সবাই ফ্রেমওয়ার্ককে গুরুত্ব দেয় যে কমন কাজগুলো এক্সপার্টরা আপনার জন্য করে রাখবে, আপনি সেটা ইউজ জানতে। আর ইউজ জানার জন্য ভালো পিএইচপি জানতে হবে, তাদের কোডগুলো বুঝতে হবে। হ্যাঁ, আপনি নতুন করে মেথডগুলো লেখার ওদের ক্লাসগুলোকে এক্সটেন্ড করে কাজ করার ক্যাপাসিটি আপনার থাকবে। আচ্ছা, তো আমরা এখানে সেটাই বলা হচ্ছে যে আপনার ক্লোজ না করলেও চলবেন, তো এভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কমেন্টস, আমরা এখন যাব পিএইচপিতে কমেন্টস। পিএইচপি কমেন্টস 2 ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস আর হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। পিএইচপি কমেন্টস 2 ধরনের, সিঙ্গেল লাইন, মাল্টি লাইন। সিঙ্গেল লাইন কমেন্টস কীভাবে কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায়? 2 ভাবে। এক হচ্ছে ডাবল স্ল্যাশ অথবা হ্যাশ দিয়ে। আর মাল্টিলাইন কমেন্টসটা একভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে স্ল্যাশ স্টার, অনেকগুলো লাইন লিখলেন, স্টার স্ল্যাশ। হ্যাঁ, this is example of single line, this is example of multi-line. বা এটাকে আমরা হ্যাশ দিই, তাহলে মাল্টিলাইন কমেন্টস যেটা হয়ে গেল।
ঠিক আছে? কেন কমেন্টস? কমেন্টস নিয়ে আলোচনার তো দরকার ছিল না। এটা যে কত ইম্পর্টেন্ট এটা এখন বলবো। কমেন্টস কেন করবে? কোডিং ডকুমেন্টেশনের জন্য করবে। আমাদেরকে বলে দেওয়া হয় যে আমরা ভালো ডকুমেন্টেশন না থাকলে প্রজেক্ট নিব না। বাইরে যখন আমরা কাজ করতে যাই বলা হয় যে তোমার কোডের যদি 1 ঘন্টা সময় দাও, ডকুমেন্টেশনের জন্য 3 ঘন্টা সময় দেবে। ঠিক আছে? কেন? কারণ আমি বেস্ট কেস হচ্ছে, ওয়ার্স্ট কেস হচ্ছে ওই মনে করে যে ধরো তুমি অসুস্থ হলা, আমার প্রজেক্ট কি অফ থাকবে নাকি? ও নেগেটিভ বলবে না যে তুমি পালায় যাবা, তুমি আমার সাথে বিট্রে করবে, এই ধরনের কথা বলবে না। সে বলে ধরো তুমি আগামীকাল অসুস্থ হয়ে যাবা, আমার প্রজেক্ট কি তোমার জন্য অফ থাকবে না? থাকবে না। তাহলে কীভাবে করবে? তুমি এমনভাবে ডকুমেন্টেশন আমরা গাইডলাইন করবো, সেভাবে তুমি ডকুমেন্টেশন লিখবা যেন তোমার অনুপস্থিতিতে আরেকজনের সেই প্রজেক্টটা করতে পারে। ঠিক আছে? এই জন্য হাউসগুলো কোডের চেয়ে ডকুমেন্টেশন বেশি প্রায়োরিটি দেয়। একটা প্রোডাক্ট হলে 2টা জিনিস ওরা ইনস্টল করে। ডেভেলপারকে দিয়ে যেহেতু প্রোডাক্টটা তৈরি করছে, ডেভেলপার যাও সবচেয়ে ভালো জানে এই প্রোডাক্টের ফিচার, সুবিধা অসুবিধা, তাকে ইউজার গাইড তাকে দিয়ে বানাতে হয়, বা সেই গাইডলাইন দিবে একজন কন্টেন্ট রাইটার, সেটা বানাবে। ঠিক আছে? আর কোডিং ডকুমেন্টেশনটা ডেভেলপার নিজেই রাখবে। হ্যাঁ, সেটা একটা স্ট্যান্ডার্ড রুলস আছে, পিএইচপি ডক। 99% আমরা পিএইচপি ডক দিয়ে এটা আছে। এখানে এসে সিনট্যাক্সগুলো বলে দেওয়া হয়েছে কোন সিনট্যাক্স কি মিন করে। বাইরের ইন্টারন্যাশনাল হাউসগুলো এপিআই কি, অথার মিন কী করে, ক্যাটাগরি কপিরাইট কী মিন করে, প্রত্যেকটা জিনিস আমরা এই ভেরিয়েবলগুলো ইউজ করে ডকুমেন্টেশনটা আমি দেখি। হ্যাঁ, তাতে হলো কি কেউ আসলো গেল ডেভেলপার, এটা আমার কোম্পানির কোনো টেনশন হবে। ঠিক আছে? মানুষ আসবে যাবে কিন্তু প্রজেক্ট থাকবে। এই জন্য এই জিনিসগুলো সব কিছু আমরা কোথায় লিখি? কমেন্টের মাধ্যমে করতে হয়। এটা সিঙ্গেল লাইন অথবা মাল্টিলাইন। কোড থাকে 1 লাইন। দেখেন পিএইচপি আয়াতে দেখেন সবচেয়ে বেস্ট এক্সাম্পল। এই যে ওরা কী করছে, কমেন্টিং করছে সেমিকোলন দিয়ে। কোড মেইন কোড হচ্ছে কতটুকু, ধরুন 1 লাইনের কোড, এগুলো সবই ডকুমেন্টেশন। শর্ট ওপেনটাকে যাই, শর্ট ওপেনটাকে আমার কোডটুকু হচ্ছে এতটুকু, বাট এটা নিয়ে আমাকে ডকুমেন্টেশন করে দিচ্ছে অনেক কথা এবং ব্যাখ্যা করে দিচ্ছে এটার মানে কি। দেখছেন 1 লাইনের জন্য কত লাইন কোড ডকুমেন্টেশন করে দিচ্ছে। ওই যে আমি যে কথাটা বলছি না, যে আউটপুট বাফারিং টাফারিং এগুলো নিয়ে কী কী হয় না হয় সব কিছু আবার এখানে ওরাও বলে দিচ্ছে। এভাবে ইভেন কিন্তু কিছু কিছু হাউস এটাও ডকুমেন্টেশন করে যে এই ফাংশনের সুবিধা এবং অসুবিধা কি সেটাও কোডের মধ্যে ডকুমেন্টেশন করে। এই ফাংশনের মিস ইউজের কারণে প্রজেক্ট কী ধরনের সমস্যা হতে পারে সেটাও ডকুমেন্টেশন। রোবট বানালে রোবটের কাজ হচ্ছে সবসময় আপনাকে চা খাওয়াবে। একদিন এসে দেখলাম যখন রোবট তখন আর চা খাওয়ার আপনার মাথায় দাঁড়ায়, প্রোগ্রামিং বলেছে। সফটওয়্যার ডেভেলপমেন্টও তাই, একটা ফাংশন বানাইছেন কিন্তু ওই ফাংশনে হয়তো কোনো ইনপুট বা আউটপুট যদি উলটপালট হয়, যে ফাংশনের আউটপুটটাও গার্বেজ আউটপুট আসা শুরু। এই জন্য এগুলো আবার টেস্টিং হয়, সফটওয়্যার টেস্টিং হয়। সফটওয়্যার টেস্টিংয়ের উপর আলাদা ইস্যু আছে। এই সফটওয়্যার টেস্টিংয়ে এই জিনিসগুলো গার্বেজ ইনপুট দিয়ে দেখে যে কী ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন রকম ইনপুট দিয়ে টেস্ট করে দিতে পারে সমস্যা। ঠিক আছে? এই জন্য ডকুমেন্টেশন এরকম অনেক কিছু, সব কিছু আমরা পিএইচপি কমেন্ট দিয়ে করব। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে টাইপস। হ্যাঁ, পিএইচপিতে কত রকমের টাইপস হয়, ডাটা টাইপস নিয়ে আমরা আলোচনা করতেছি। ঠিক আছে? তো বুলিয়ান টাইপ হয়,
বুলিয়ান টাইপ কি ট্রু অর ফলস। মিস্টার বুল নামে একজন বিজ্ঞানী ছিলেন। এই লোকটা যদি ট্রু ফলস আবিষ্কার না করতো আজকে বিশ্বের কিছুই আবিষ্কার হতো না। বিলিভ ইট অর নট, আপনার সামনে কম্পিউটার পুরো ট্রু ফলস নিয়ে কাজ করা, কিছু করার না, 0 আর 1, ঠিক আছে, ট্রু ফলস। তো এই ট্রু ফলসের কম্বিনেশন করে বহু ঘটনা ঘটে, তাহলে এটা একটা ডাটা টাইপ। তবে ইন্টিজার্স পূর্ণাঙ্গ সংখ্যা একটা ডাটা টাইপ, ফ্লোটিং পয়েন্ট ফ্র্যাকশন সংখ্যাগুলো একটা ডাটা টাইপ, স্ট্রিংস পিসি কত রকম স্ট্রিং প্রেজেন্ট করে আমরা সেটা এখানে শিখব। এখানে অ্যারেজ দেখতেছেন, আমরা অ্যারেতে তো ডিপলি যাবো না, কিন্তু অ্যারে একটা ডাটা টাইপ বলে এখানে আসছে। অ্যারেতে আমরা আলাদা ক্লাস করবো, ঠিক আছে, 2-3টা ক্লাস হবে, একটা অবজেক্টস নিয়ে আমাদের 4-5টা ক্লাস হবে। কিন্তু অবজেক্ট একটা ডাটা টাইপ, রিসোর্স, নাম, কলব্যাকস, কলেবল, শুরু টাইপ, এরকম টাইপ ডাবলিং, এগুলো হচ্ছে একটা ডাটা টাইপ। তা আমরা ডাটা টাইপকে কয়ভাবে ভাগ করতে পারি? পিএইচপিতে ডাটা টাইপ 2 ধরনের হয়। কেউ বলতে পারবেন কি কি? প্রিমিটিভ মানে না, আসলে প্রোগ্রামিং এ পিএইচপি এভাবে বলে না। পিএইচপি বলে স্কেলার ডাটা টাইপ, কম্পাউন্ড ডাটা টাইপ, 2 ধরনের ডাটা টাইপ। কি সঞ্জীব, আপনি তো পারার কথা, এটা বললেন না কেন? আপনি তো পড়ছেন, ওই ক্লাসে তো আমি বলছি। হ্যাঁ, 2 ধরনের ডাটা। এখানে একটু লিখে দিই, তাহলে আপনাদের মনে থাকবে আরও বেশি। হ্যাঁ জি, আপনি ডাটা টাইপই জানেন, আপনি কিসের প্রোগ্রাম? ডেটা নিয়েই তো সব কাজ। ডেটা টাইপই জানেন না, আপনি কিসের প্রোগ্রাম? আপনি তো কোনো প্রোগ্রামিংই লিখতে পারবেন। তাহলে পিএইচপি ডাটা টাইপ। একটা হচ্ছে স্কেলার ডাটা টাইপ, দুই হচ্ছে কম্পাউন্ড ডাটা টাইপ। ঠিক আছে, এটা কি মাঝখানে লেগে গেছে নাকি? এটা মানুষ তো এতটুকু স্ক্রিন ক্যাপচার করতেছে না? কে করছে কাজ? তো 2 ধরনের স্কেলার ডাটা টাইপ। স্কেলার ডাটা টাইপ কোনগুলো? যখন কোনো ভেরিয়েবল চেনার জন্য সহজ উপায় হচ্ছে, যখন ভেরিয়েবলে আমরা শুধুমাত্র সিঙ্গেল ডাটা রাখতে পারি, যে কোনো ভেরিয়েবল সিঙ্গেল ডাটা তখন রাখতে পারি, একাধিক ডাটা রাখা যায় না। সেটা কেমন? ধরুন আমি বললাম $x হচ্ছে 3। আমি কি কমন এবার রাখতে পারবো? 3,4,8 এবার রাখতে পারবো পূর্ণাঙ্গ সংখ্যা, বাট আমি এভাবে রাখতে পারবো না, আমাকে একটা ডাটা রাখতে হবে। আপনি কী রাখতে পারবেন? এভাবে রাখতে পারবেন। তখন তো আর একাধিক ডাটা হলো না, 348 একটা ডাটাই হলো, তাই না? এই যে সিঙ্গেল ডাটা রাখার সুযোগ, তখন যেসব ডাটাগুলো শুধু সিঙ্গেল রাখা যায় হ্যান্ডেলারের মধ্যে, তখন আমরা এগুলোকে বলি স্কেলার। তাহলে সেটা কি? ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, এদের ট্রু অথবা ফলস। ট্রু ফলস 2টা রাখতে পারবেন, ট্রু 2টা রাখতে পারবেন না, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আমরা বলবো স্কেলার। কম্পাউন্ড মাত্র 2টা, বাকি সব স্কেলার। কম্পাউন্ড হচ্ছে 2টা, এক নম্বর হচ্ছে অ্যারে টাইপ, 2 নম্বর হচ্ছে অবজেক্ট। তাহলে প্রশ্ন হচ্ছে অ্যারেতে কীভাবে আমরা একাধিক ডাটা রাখি? যদিও অ্যারে শিখেন, বাট এখন দেখে নেন এটাই অ্যারে, আমরা ধরেই নিব আপনারা প্রথম। তাহলে পিএসপি 5.4 এর পর থেকে যেভাবে অ্যারেটা ডিক্লেয়ার হয়, $x $4,4.5, একটা ভেরিয়েবলে কত রকমের ডাটা রাখছি, স্ট্রিং রাখছি, ফ্লোট। হ্যাঁ না, এটা পিএসপি 5.4 এর আগ পর্যন্ত আমি অ্যারে ফাংশনে যাইনি, আপনি যদি বলতে তারপর দেখাইতে হচ্ছে আর কি। ওয়াই হচ্ছে অ্যারে, এটা হচ্ছে ওল্ড মডেল, আর এর আগেটা ছিল লেটেস্ট মডেল, ঠিক আছে? এটা পিএসপি, এটা এখনও সাপোর্ট করে, স্টিল নাও এটা সাপোর্ট করে।
ভবিষ্যতে হয়তো উঠে দিবে আর কি। কিছু এই জন্য লেটেস্টে ইউজ করাই ভালো, রিস্ক ফ্রি। তা নাহলে পরে আবার আপনি সফটওয়্যার আপডেট করতে হবে। তাহলে দুইভাবে অ্যারে ডিক্লেয়ার, এই যে অ্যারেতে দেখলেন যে একটা ভেরিয়েবলে আমরা একাধিক ডাটা রাখতে পারছি এবং মাল্টি টাইপের ডাটা রাখতে পারছি, হাইব্রিড ডাটা রাখতে পারছি। হাইব্রিড ডাটা কি, মানে যেখানে বিভিন্ন রকমের ডাটা থাকে। এখন গাণিকগুলো আছে না হাইব্রিড গাণিক, কত ফিচার, ঠিক আছে, হাইব্রিড টাইপের ডাটা এখানে ডাটা কম্পাউন্ড ডেটা টাইপের জন্য একটা ওয়েবসাইট মানিয়ে যে ডাটাবেস থেকে বিভিন্ন রকমের ডাটা, যেমন আমার একটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশান একটা ডাটাবেস, তাহলে একজন স্টুডেন্টের কত ধরনের ডাটা থাকে। এজ একটা ইন্টিজার অথবা ফ্লোট টাইপের ডাটা, স্টুডেন্টের ফার্স্ট নেম লাস্ট নেম এটা আবার স্ট্রিং টাইপের ডাটা, ঠিক আছে। স্টুডেন্টটা কি অ্যাক্টিভ ও ইনঅ্যাক্টিভ, হয়তো বা সেখানে আমি ট্রু আর ফলস ইউজ করছি, তাহলে বুলিয়ান টাইপের ডাটা। আবার স্টুডেন্টটার নেম ইন বাংলা, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম লিখে আবার নেম ইন বাংলা আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, মনে আছে সরকারি ফর্মগুলোতে বাংলাটা যখন আমার এটা ইউনিকোড টাইপের ডাটা, ঠিক আছে। তাহলে দেখতেছেন না, এইরকম বিভিন্ন রকমের ডাটা যখন একটা ভেরিয়েবলে রাখি তখন সেটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড, আর যখন সিঙ্গেল ডাটা রাখি তখন হচ্ছে স্কেলার ডাটা, মনে থাকবে ডাটা টাইপ। তাহলে আমরা আবার ম্যানুয়ালে যাই। তো আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটাই বুঝাই নাই, কিন্তু অবজেক্ট আপনার কেমন বুঝাবো সেটা তো একটা সমস্যা, তাই না। ক্লাস এবং অবজেক্টটা ওখানে আমরা আসলে অ্যারেটাও আজকে দেখার উচিত ছিল না, তারপরে একদিন দেখালাম। ক্লাস এবং অ্যারে নিয়ে আমরা 4-5টা, প্রত্যেকটার উপরে 3-4টা করে ক্লাস হবে মিনিমাম, সেখানে আমরা পুরো ডিটেলসটা দেখি। তা আমার এখন টাইম নষ্ট হওয়া আসলে। আচ্ছা, ক্লাস অবজেক্ট, যখন আমি একটা ক্লাস ক্রিয়েট করি, ধরুন ক্লাস কীভাবে ক্রিয়েট করে, ক্লাস এ $, পাবলিক, এমন কোশ্চেন করবো পাবলিক কী জিনিস, পাবলিক ওয়াই, কারণ এই বিষয়টা আসেই না পছন্দ। হ্যাঁ, তাহলে এখানে দেখলাম আমি দিলাম হচ্ছে ধরেন সিম্পল 5, এখানে আবার দিয়ে দিলাম হচ্ছে অ্যারে। হ্যাঁ, 5.4 থেকে। তাহলে এটা একটা ক্লাস কি এটা তো এখন বোঝাবো না, কারণ এটার প্রসঙ্গ আসতেছে, সময় নষ্ট করার মানে হয় না। এটা একটা ক্লাস, কিন্তু এটা থেকে যখন আমরা অবজেক্ট, সাধারণত ক্লাস থেকে অবজেক্ট হয়। সহজভাবে বুঝেন, ক্লাস হচ্ছে একটা ডিজাইন বা ডায়াগ্রাম বা রেপ্লিকা। আমরা আরেকটা এক লাইনে বলছিলাম, বলেন সন্দীপ, বলেন ক্লাস মানে কি, এক লাইন বলেন। হ্যাঁ বলেন, এ ব্লু প্রিন্ট অফ অবজেক্ট। এই কাপটা যখন সিরামিক কোম্পানি বানায় তখন এটা একটা রেপ্লিকা তৈরি করে, তাদের বিভিন্ন আছে, কেমিক্যাল আছে, রেপ্লিকা তৈরি করে আইনা দেখায় স্যার আমাদের নেক্সট কাপগুলো ঠিক এরকম হবে। ওকে, না 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 না, আপনি এটা এরকম করছেন কেন, এটা কাপটা এভাবে করে দেন, ঠিক আছে। আচ্ছা না, কালারটা এখানে ব্লু দিলেন কেন, লাল দেন। এরকম কত কথা স্যারে বলবে, বলার পর আবার একটা রেপ্লিকা বানাবে, আবার বড় স্যারের কাছে কে আপনার এইসব বুদ্ধি দিচ্ছে এগুলো বানাতে, এটা চেঞ্জ করে নিয়ে আসেন। ছোটো স্যার বড় স্যার সবগুলো শেষ করতে রেপ্লিকা একটা তৈরি হয় ফাইনাল, ওকে ডান। এই রেপ্লিকের উপরে ভিত্তি করে যে প্রোডাক্টটা হয়, দিস ইজ অবজেক্ট, আর রেপ্লিকেট হচ্ছে ক্লাস নিয়ে অনেক হিস্টোরি আছে। সহজ পর্যায়ে বুঝে রাখে, ক্লাস হচ্ছে এই ব্লু প্রিন্ট অফ অবজেক্টিভ ব্লু প্রিন্ট। স্যার যদি প্রশ্ন করে, তখন যদি কোনো জায়গায় প্রশ্ন করে ক্লাস কি একটা লাইনে অ্যান্সার দিবেন, যদি ওনার মাথায় গিলু থাকে সেকেন্ড টাইম আপনাকে কোশ্চেন করবো সাহস হবে। এই ব্লু প্রিন্ট অফ অবজেক্টের ব্লু প্রিন্ট, আর ব্যাখ্যা করতে গেলে ব্লু প্রিন্ট, আরে বাবা, হ্যাঁ এটাই, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে অবজেক্ট কি, এখন যদি আমি এই ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করি, ওবিজে, এটা একটা হ্যান্ডেলার নিউ এ, এই নিউ এটা হচ্ছে একটা অবজেক্ট,
এই এই অবজেক্টের মধ্যে কি আছে, দুইটা প্রপার্টি আছে, এক্স প্রপার্টি, ওয়াই প্রপার্টি, আরও অনেক কিছু থাকে। এক্স হচ্ছে ইন্টিজার নাম্বার, ওয়াইতে হচ্ছে আবার একটা অ্যারে। আবার ওই অ্যারের ভিতরে কত রকমের ডাটা, আবার আমি নিজেও বিভিন্ন রকমের ডাটা টাইপ বানাতে পারি। হ্যাঁ, অবজেক্টের মূল সুবিধাটা হচ্ছে নিজেই নিজের মতো করে ডাটা টাইপ তৈরি করা যায়। তাহলে এখানে কি একই অবজেক্টে ভিন্ন ভিন্ন বিভিন্ন রকমের ডাটা থাকতেছে, তাহলে এটাও তো কম্পাউন্ড সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে। আপাতত এখানেই আমরা থামি, কারণ যে বিষয় যেখানে আলোচনা হওয়া দরকার সেখানে আলোচনা না হলে আপনি হয়তো কমপ্লেক্স ফিল করবেন। ইয়েস, এটা হচ্ছে যে এর যে লেটেস্ট যে স্টাইলটা, এটা লাস্ট কত ভার্সনের পর থেকে শুরু হয়েছে? PHP 5.4 থেকে, এর আগের ভার্সন কিন্তু কাজ করবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ইন্টিজার বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে স্কেলার টাইপ যে বলে দিয়েছে তখন আমরা যেটা বলতেছিলাম যে বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, এগুলো হচ্ছে ইন্টিজার। আবার বিভিন্ন রকমের থাকে, ফ্লোটের আবার বিভিন্ন টাইপ থাকে, ফ্লোট, পয়েন্ট, নাম্বার, তারপর ডাবল থাকে, বিভিন্ন রকমের পূর্ণাঙ্গ সংখ্যা। যেসব সংখ্যাগুলো পূর্ণাঙ্গ সেগুলোকে বলে ইন্টিজার, যেগুলোতে ফ্র্যাকশন আছে সেগুলো বলে ফ্লোট। আবার ফ্লোটের সাইজের উপর ভিত্তি করে বিভিন্ন নাম আছে, ডাবল, কী কী যেন নামগুলো আছে, 0 আর 1, ট্রু আর ফলস, ঠিক আছে। স্ট্রিং হচ্ছে ডাবল কোডের অথবা সিঙ্গেল কোডের যত কিছু থাকবে এগুলো সবগুলোকে বলা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা, সেটা হোক নাম্বার, সেটা হোক ইন্টিজার, কিন্তু ডাবল কোডেড আছে। মিলার বোঝা যাচ্ছে? ডাবল কোডের যা কিছু থাকবে অথবা সিঙ্গেল কোডের যা কিছু থাকবে, এই তো ভেরি গুড কোয়েশ্চেন, যে ডাবল কোডেড এবং সিঙ্গেল কোড যদি আমি লিখতে চাই স্ট্রিং, আমাকে আসলে কী হেল্প করে? ওকে, PHP ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপ। আমি যদি PHP শুরু করি, আমি $a দিলাম, ভ্যালুটা আমেরিকা। আপনাদের এ নাম দিয়ে শুরু এমন কেউ আছে নাম কি? ও আপনি সিফ। হ্যাঁ, আসলে একাধিক পরিমাণ টান হবে আর কি ওনার নামটা, তাই না? তো তারপর হচ্ছে বি দিয়ে আরেকজন আছে বিল্লাল, তারপর হচ্ছে ওকে। এখন আমি যদি এই দুইটা ভেরিয়েবলকে ইকো করব, ইকো এ, নিশ্চয়ই 80 বাজবে, আসবে না? আসি পারছে না? এখন আমি এটাকে যদি ডাবল কোটের মধ্যে দিই, কি আসবে এখন? 80 বার, 80 বার। যদি সিঙ্গেল কোটের দেন তাহলে $সাইন সহ প্রিন্ট করবে। হ্যাঁ হ্যাঁ, যদি ভ্যালু পেতে চান, প্রশ্ন হচ্ছে তাহলে কী লাভ সিঙ্গেল কোড ইউজের মানে কি? যদি ও ভ্যালুই প্রিন্ট করতে না পারে, এখন একটা কথা চিন্তা করেন, আপনি সবসময় যে ভ্যালুর জন্য কাজ করবেন তা কিন্তু না, অনেক সময় ভেরিয়েবলটাকেও আপনাকে ডাটাবেজে রাখতে হবে। তো আপনার প্রজেক্টটা এমন ডাইনামিক যেখানে ডাটাবেজে PHP কোড থাকবে, তাহলে সেখানে কি PHP কোড $সাইন এর ভ্যালু থাকবে নাকি $সাইন এটাই থাকতে হবে? হ্যাঁ, আপনারা কারা কারা PHP ওয়ার্ডপ্রেসে কাজ করছেন কিনা, যে সরাসরি কোড এডিট করা যায় ব্যাকএন্ড থেকে? হ্যাঁ, তার সে ফাইলগুলো রিড করে দেখা যাচ্ছে না আপনার ফাইলগুলো ওখানে কাজ করছে। এই জিনিসটা, এই কোডটাকে যদি কখনো ডাটাবেজে আপনি রাখতে যান, তখন তো আপনাকে কোড হিসেবে থাকতে হবে, তখন আপনাকে অন্য সিঙ্গেল কোড দিয়ে রাখতে হবে, তার মধ্যে ভ্যালু চলে যাবে, তাই না? এটা হচ্ছে আসলে, তাহলে এটারও প্রয়োজন আছে। যদি কোনো ভেরিয়েবল সিঙ্গেল কোটেড হয় তাহলে তার ভ্যালু পাচ্ছে না,
ভেরিয়েবলটা প্রিন্ট হয়। আর কোনো ভেরিয়েবল যদি ডাবল কোটেড হয় তাহলে ভ্যালুটা প্রিন্ট হয়। এই ডাবল কোটেড এবং হ্যাঁ আছে, যদি ভেরিয়েবল নেমটাই ডাটাবেসে সেভ করতে চান, ঠিক আছে, তাহলে করতে হবে না আপনাকে। এখানে পারফরমেন্স কোনো ইস্যু না, পারপোজ একটা ডিফারেন্ট ইস্যু। ঠিক আছে, একটা কাজ হচ্ছে ভেরিয়েবল নেমটা প্রিন্ট করা দরকার, তাহলে আমাকে ডাবল কোটেড দিলেই বিপদে পড়ে যাবে, কারণ সে ভেরিয়েবল নেম প্রিন্ট করতে পারে না। হ্যাঁ, ধরুন আপনি একটা এমনও হতে পারে আপনি একটা প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টের পিছনে প্রজেক্ট কাজ করবে, সেটা কি যে কোন কোন কোডগুলোর এক্সিকিউশন টাইম বেশি যাচ্ছে কম যাচ্ছে সেটা মনিটর করার জন্য আরেকটা প্রজেক্ট তৈরি করছে। তাহলে সে কী করে বলে দেবে যে এই কোডটুকু তোমার এক্সিকিউশন টাইম বেশি যাচ্ছে, তাহলে কোডটাকে প্রিন্ট করতে হবে। অথবা আবার একটা টিউটোরিয়াল সাইট বানাচ্ছেন যেখানে পিএসসি কোডটাকে ব্রাউজারে দেখাতে হবে, সেখানে আপনি ডাবল কোড দেবেন ভেরিয়েবলকে। এবং বহু কাজ আছে যেখানে আমাকে সিঙ্গেল কোডটা লাগবেই, ঠিক আছে, অ্যাজ ইট ইজ শো করতে চাইলে সিঙ্গেল কোড, তাই না? হ্যাঁ, নাই দরকার কি ওকে। এখন আমরা এই ডাবল কোডের সিঙ্গেল কোডকে প্রেজেন্ট করার জন্য পিএইচপি দুইটা ফিচার নিয়ে আসছি, হেয়ার ডগ, নাও ডগ। ঠিক আছে, তাহলে আমরা এখন যাব হচ্ছে হেয়ার ডগ নাও ডগ জিনিসটা কি। ওকে, হেয়ার ডগ নাও ডগ। ধরুন আমার একটা HTML টেবিল আছে, তারা আমি কিছু ভেরিয়েবল লিখি, তার নেম ইজ ইকুয়াল টু হচ্ছে বিজ্ঞান, লেটস সে আমি একটা HTML কোড লিখব, HTML বডি টেবিল এখন আপনি কয়ভাবে শো করতে পারেন, এখানে এইটার এইভাবে দিতে পারেন, এটা একটা ওয়ে আপনাদেরকে শিখেছিলাম মনে আছে, এটা একটা ওয়ে। ছোটোখাটো ভেরিয়েবলের জন্য এগুলো আপনি এই ওয়েটাকে ইউজ করতে পারেন, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ধরুন আপনার এই কোডটা এত কমপ্লেক্স, এত বেশি ভেরিয়েবল আসছে ভিতরে, চিপা চাপায় সব জায়গায়, মানে অনেক বেশি ডাইনামিক আর কি। এই ধরেন কালার চেঞ্জ হচ্ছে, ধরেন CSS ক্লাসগুলো ডাইনামিক ডাটাবেস থেকে হ্যান্ডেল হচ্ছে,
প্রত্যেকটা ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো নেমগুলো চেঞ্জ হচ্ছে এবং কোথায় টি হেড হবে টি আর হবে সেটাও ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে, ভেরিয়েবলে ভরা। এক্ষেত্রে আপনার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে হেয়ার ডগ সলিউশন। আমি এখানে কিছুই দিব না, জাস্ট ডলার সাইন ভেরিয়েবল নেমগুলো বলে যাব, কিন্তু সে আউটপুট আসবে, পিএসপি আউটপুট আসবে। কি সেটা আমি বলবো এখানে ইকো ট্রিপল লেস দেন HTML, যে কোনো একটা নাম, নট অনলি এর শর্ত HTML দিতে, আমি HTML বলছি, আপনি হাই দেন, আপনি হ্যালো দেন, টেস্ট দেন, ইটস মিনিংফুল নাম দেওয়া ভালো। আর লাস্ট এসে আপনাকে বলতে হবে HTML ক্লোজ, ইয়েস, স্টার্ট এবং এন্ডিং। তাহলে আমি এখানে বললাম ইমেল মোবাইল ওকে। হ্যাঁ, এটা যে কোনো নাম দিতে পারেন, তবে ট্রিপল লেস দেন মাস্ট দিতে হবে, ট্রিপল লেস দেন। এটা একটা ডিরেক্ট ইকো করলাম, এখন আমি এবং এটা ওই নামটাই শেষ করতে হবে। এখন আমি যদি যাই, কোনো কোশ্চেন? ছিলেন ফাইলটার নাম কি? হেয়ারডগ নাম। ভ্যালুগুলো আসতেছে না? আপনার কোশ্চেনটা কি আবার বলেন। এটা হ্যাঁ, এটা পিএসপি ডিফাইন করা সিনট্যাক্স। প্রশ্ন হতে পারে লেস দেন কোশ্চেন মার্ক পিএসপি কেন দেয়, এটাতে অ্যান্সার নাই। পিএসপি বলে দিয়েছে আমাকে দিয়ে শুরু করতে লেভেল করতে হবে, তো পিএসপি আমাকে বলে দিয়েছে যে তুমি যদি HTML এর ভিতরে বা যে কোনো টেক্সটের ভিতরে পিএসপি ভেরিয়েবল যেভাবে হইতে সেভাবে লিখতে চাও, সেজন্য তুমি পিএসপি স্টার্ট এবং এন্ডিং করা প্রয়োজন না মনে করো, বা বারবার যেখানে পিএসপি স্টার্ট করতে হইতো, ইন করতে হইতো, এখানে স্টার্ট করতে হইতো, ইন করতে হইতো, কতগুলো কোড আমাকে লিখতে হইতো, সবগুলো আমাকে বাঁচাই দিছে, একবার লিখছে এবং এটা শেষ করছে। এর ভিতরে এখন আমি নিজের মনের খুশিতে তবলা বাজাতে পারবো, যাই তো তাই। আমি যদি HTML আগে লিখছি তাই HTML লিখে দিচ্ছি। এখন আমি এগুলো তো যাই $m, এটা ভেরিয়েবলে রাখলাম, এখানে এসে আমাকে কষ্ট করে বলতে দেবো ইকো $m, কোনো সমস্যা? কি আবার কি ওই আমি ডিরেক্ট একটা নাম্বার ভ্যালুকে প্রিন্ট করছি, ইকো মাসুদ আলম। আরেকটা কি করছি, $নেমের মধ্যে মাসুদ আলম রেখে নিচে এসে বলে দিলাম ইকো $নেম। দূরে খাওয়া না, আমি তো বারবার বলতেছি এক্স, এখানে এক্স। ট্রিপল লেস দেন মাস্ট, রাইট। মানে আপনার একটা থিম আছে যেখানে অনেক কমপ্লেক্স থিম, যেখানে অনেক পিএসপি কোড লিখতে হয়, ভেরিয়েবল লিখতে হচ্ছে। আলটিমেটলি থিমের ভিতরে ভেরিয়েবল ছাড়া অন্য কিছু থাকে না, কারণ ভেরিয়েবল দিয়ে ভ্যালুগুলো আমি শো করাই। এখন প্রত্যেকবার ভেরিয়েবল, এখানে HTML আছে ধরেন 4 লাইন, ভিতরে একটা পিএসপি কোড ঢুকে গেছে, আবার 1 লাইন আবার পিএসপি কোড, আবার দিলে আবার পিএসপি কোড, 1000 লাইনের মধ্যে এরকম আপনি দেখেন এটা কতবার পিএসপি স্টার্ট এবং এন্ডিং করতে হচ্ছে, আপনার জন্য যন্ত্রণাটা কেমন, আপনি একবারই কাজ সারেন আর নিজের মনের মাধুরী বিষয়ে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে লিখে দেবেন। ফাংশন কাজ করবে না, ভেরিয়েবল, অনলি ভেরিয়েবল, না ফাংশন কাজ করবে, শুধুমাত্র ভেরিয়েবল। আর আপনারা জেনে থাকবেন, এটা আমাদের ব্যাড কোডিং আমরা বলি আর কি, যে HTML ফাইলের ভিতরে বা টেমপ্লেট ফাইলের ভিতরে কোনো দিনও কোনো ফাংশন লিখবে না, সেটা আলাদা একটা লাইব্রেরি ফাইল করবে, ঠিক আছে? ফাংশনের আউটপুটটাকে একটা ভেরিয়েবলে রেখে ভেরিয়েবলটাকে প্রিন্ট করবে, ঠিক আছে? ফাংশনকে যখন কল করবেন তখন সেটা একটা ভেরিয়েবলে রাখেন, তাহলে কাম শেষ। এটা ব্যাড কোডিং যে আমরা এই HTML এর ভিতরে বা ফাংশনটা, ঠিক আছে? লেটেস্ট যে ফ্রেমওয়ার্কগুলো আছে, কোড ইগনিটার, ল্যারাভেল,
এগুলোতে কখনোই থিমের মধ্যে কোনো দিনও কোনো ফাংশন ক্লাস থাকে না, শুধুমাত্র ভ্যারিয়েবল থাকে সর্বোচ্চ। তা ওরা এখন বিভিন্ন টেমপ্লেট ইঞ্জিন নিয়ে আসছে, যেমন লারাভেল নিয়ে আসছে কি ভ্যালেট না, ব্লেড সরি। আর কোরিনটা কী নিয়ে আসছে, কোরিনটা মনে হয় স্মার্টই সাপোর্ট করে, স্মার্ট টেমপ্লেট ইঞ্জিন সাপোর্ট করে। তো আরেকটা কী আছে না, মোস্ট পপুলার টিউইক টেমপ্লেট ইঞ্জিন, যেটা লারাভেলও সাপোর্ট করে বা এবং প্রেস্টাশপ, ওপেন কার্ড এগুলো সব টিউইক ইউজ করা হয়েছে। এগুলোর ভিতরে কখনো আপনি ফাংশন পাবেন না টেমপ্লেট ইঞ্জিনে, ঠিক আছে। সর্বোচ্চ ভেরিয়েবল ছাড়াও ওরা কাজ করতে পারে অনেক কিছু। হ্যাঁ তাহলে হেয়ার ডগ, আরেকটা নাম ডগটা দেখা দিই শেষ। নাম ডগ কী জিনিস, যেমন আপনার এখানে হচ্ছে আপনি এই জিনিসটাকে ডাটাবেজে ঠিক হুবহু এভাবেই প্রিন্ট রাখতে চান, তাহলে আপনার এখানে নাম ডগে রাখতে হবে না, সিঙ্গেল শেষ। তাহলে সিঙ্গেল কোড যখন দিয়ে দিলাম তখন দেখেন টেবিল আসবে, তবে ভেরিয়েবল নেমগুলো প্রিন্ট হয়ে গেছে। তাহলে সিঙ্গেল কোডকে নাও ডগ, ডাবল কোডকে আমরা হেয়ার ডগ বলব, ঠিক আছে। এই ছিল সেখানে ডাবল কোড ইউজ করি না